সুপার 8-এ প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে হেরেছে বাংলাদেশ, তবুও বাংলাদেশ সেমিফাইনাল খেলবে এমনটাই প্রত্যাশা করছে টাইগার সমর্থকরা। দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি গ্রাম বাংলা টিপস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার্ড বাই ফাইয়া হাউজিং, কো স্পন্সার জেডএসআরএম, আবিবা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার, আরআইএল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেলের সৌজন্যে। দর্শক আমি সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং আজ আমার সঙ্গে আছেন বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের ফর্মার ক্রিকেটার মেহরাব হোসেন অপি। অপি ভাই স্বাগত। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। যেটি বলছিলাম শুরুতেই যে সমর্থকরা এখনো সেমিফাইনালের স্বপ্ন দেখছে, আমরাও সবাই দেখছি। এই প্রসঙ্গে কথা বলবো, তার আগে আমার সঙ্গে কয়েকজন ক্রিকেট প্রেমী দর্শক আছেন, তাদের কাছে যাই। হ্যালো, স্বাগত সবাইকে। কেমন আছেন? শুরুতে একটু পরিচিত হয়ে নেই, আমার সঙ্গে প্রথমে যিনি আছেন একটু পরিচিত হই। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, ছোটবেলা থেকে ক্রিকেট খেলতাম ছোট পরিসরে। আচ্ছা, এরপরে যিনি আমার সঙ্গে আছেন। আসসালামু আলাইকুম, আমি সাফি মুদাসির খান জ্যোতি। আমিও ছোটবেলা থেকে ক্রিকেট খেলতাম। আমি থার্ড ডিভিশনে খেলতাম একসময়। আমার থার্ড ডিভিশনে ক্রিকেট টিমের নাম ছিল গ্রিন লিফ। আর এখন খেলাধুলার মধ্যে নাই, এখন ব্যবসা বাণিজ্য, তারপরে পার্সোনাল কিছু কাজ নিয়ে। কিন্তু এখনও বাংলাদেশে যে সময় ক্রিকেট খেলা হয় সব ধরনের কাজকর্ম ফেলে দিয়ে ওই টিভি সেটের সামনে বসে থাকে অধীর আগ্রহে। ধন্যবাদ। একদম, এবং আজকেও ম্যাচ আছে, সেই ম্যাচ নিয়ে আমরা কথা বলবো। একটু পরিচিত হয়ে নিই, তারপরে যিনি আছেন আমার সঙ্গে। হ্যালো, দিস ইজ নাদিম। আমি বাংলাদেশ ক্রিকেট টিমের একজন খুব বড় ভক্ত। এখন ক্রিকেট থেকে অবসরে আছি। বেশ কিছুদিন আমি কর্পোরেট ক্রিকেট খেলেছি আর কি। ফার্স্ট ডিভিশনে খেলেছেন আপনি? হ্যাঁ, 2002 সাল এবং 3 সালে আমি ইয়ং প্যাকেসাস এবং উত্তর স্পোর্টিং এ ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলেছি। বাহ, নাইস। এরপরে যিনি আমার সঙ্গে আছেন। আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল্লাহ বিটু। আমি ছোটকাল থেকে খেলাধুলার সাথে জড়িত আছি। এখন ব্যবসার পাশাপাশি বন্ধুদের একটা স্পোর্টস গ্রুপ আছে, সেটার সাথে জড়িত আছি। তো বাংলাদেশের জন্য আজকে শুভকামনা। নিশ্চয়ই। এরপরে যিনি আছেন। আমি হাসান মাহমুদ, ক্রিকেট প্রেমী, পছন্দ করি, সুযোগ পেলেই সময় দিই বা বিভিন্ন খেলার সাথে যুক্ত। ক্রিকেট টিমের জন্য ধন্যবাদ। নিশ্চয়ই নিশ্চয়ই। আমাদের সঙ্গে আরো আছেন। আমি শহীদুল ইসলাম বিপ্লব। আমি স্ট্রিট ক্রিকেটার ছিলাম ছোটবেলায়। বাহ। এখনো ভক্ত বাংলাদেশ টিমের জন্য। বাংলাদেশের খেলা সব খেলাই দেখি ক্রিকেটে। আজকেও আশা করবো ইনশাল্লাহ ইন্ডিয়ার সাথে আমরা জিতবো এবং সেমিফাইনালে আমরা খেলবো ইনশাল্লাহ। একদম, সেমিফাইনালের স্বপ্ন কিন্তু এখনো বাঁচিয়ে রাখছি আমরা, এবং আজকে ইন্ডিয়ার সঙ্গে খেলা। এই প্রসঙ্গে কথা বলতে চাই আপনাদের সঙ্গে। তার আগে একটু দর্শকদের কাছে আসবো। দর্শক, আপনারা তো এতদিনে জেনেই গেছেন প্রতিদিন আপনাদের জন্য একটি করে কুইজ থাকছে এবং কুইজ বিজয়ীদের জন্য থাকছে পুরস্কার। পুরস্কারটি কি সেটিও জানেন আপনারা। আবারও বলে দিব, তার আগে গতকালকে কুইজটি বলে দিচ্ছি। বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ম্যাচে হ্যাট্রিক করেন কে? প্যাট কামিন্স নাকি অ্যাডাম জাম্পা? সঠিক উত্তর হচ্ছে প্যাট কামিন্স। যারা খেলা দেখেছেন তারা তো সঠিক উত্তরটি পাঠিয়েছেন এবং তার মধ্য থেকে বেছে নেওয়া হয়েছে যাকে, মানে যিনি আজকের বিজয়ী হয়েছেন তার নাম মোহাম্মদ খালিকুজ্জামান। তিনি সর্বোচ্চ SMS দিয়ে জিতে নিয়েছেন পুরস্কার। পুরস্কার হলো চ্যানেল 24-এর পক্ষ থেকে 1000 টাকার রিচার্জ। এবারে আজকের কুইজটি বলে দিচ্ছি। বাংলাদেশ বনাম ভারত ম্যাচের ভেন্যু কোনটি? ভেন্যুর আমি একটু নামগুলো আপনাদেরকে বলে দিই। অপশন বে কেনস্টন স্টেডিয়াম এবং স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম অপশন এ, অথবা অপশন বি। আপনারা যারা সঠিক উত্তরটি জানেন পাঠিয়ে দিতে পারেন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে WC_A অথবা বি লিখে পাঠিয়ে দিতে হবে 26969 এই নম্বরে। যত খুশি ততবার সর্বোচ্চ SMS দাতা কিন্তু পুরস্কার জিতে নিতে পারেন। এবং পুরস্কারটি আবারও বলে দিই, চ্যানেল 24-এর পক্ষ থেকে 1000 টাকার মোবাইল রিচার্জ। অনেক ধন্যবাদ। এবার অপি ভাই আপনার কাছে আসি। গত ম্যাচটার দিকে একটু তাকায় আজকের ম্যাচে কিছুক্ষণ পরে আসতে চাই। অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ, প্রেডিকশন বাংলাদেশের সমর্থকদের ছিলই যে আসলে অস্ট্রেলিয়াকে হারানো ভীষণ কঠিন হবে, কিন্তু তবু একটা প্রত্যাশা ছিল যে হয়তোবা আমরা জিতে যাব। এবং রান শুরুর দিকে আমরা যেটা দেখেছি, একদম প্রথমেই আমাদের ব্যাটসম্যানরা নেমে আমাদেরকে হতাশ করেছে। এই জায়গাটা বারবার কেন এখানে আমরা হোঁচট খাচ্ছি? দেখুন, টিম লাইক অস্ট্রেলিয়া, তাদের সাথে যদি আপনি জিততে চান অবশ্যই স্কোরটা বড় করতে হবে, সেটা T20 ফরম্যাট হোক বা 50 ওভার ম্যাচের ফরম্যাটই হোক। তো T20 ফরম্যাটে আপনার প্রথম শুরুটা খুব গুরুত্বপূর্ণ এবং পাওয়ার প্লেটা যদি আপনি কাজে না লাগাতে পারেন, এই ধরনের বড় দলগুলোর বিপক্ষে জয়টা আসাটা খুব কষ্টকর হয়ে যায়। তো আমরা বাংলাদেশকে যেটা দেখেছি, আমরা টপ অর্ডার থেকে, হ্যাঁ আমাদের ব্যাটসম্যানরা ছন্দে ছিলেন না, কিন্তু তারপর একটা গুড সাইন যে না, নাজমুল হোসেন শান্ত তিনি
একটু ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন, কিন্তু তারপর ডট বলের সংখ্যা আমার কাছে মনে হয় যে একটু টপ অর্ডার থেকে একটু বেশি হয়ে গিয়েছিল, যেটা কিনা পাওয়ার প্লেতে আমরা ইউটিলাইজ করতে পারিনি। তো এই ধরনের বড় দলের বিপক্ষে যদি আপনি পাওয়ার প্লে ইউটিলাইজ করতে না পারেন, যদি অ্যাটলিস্ট বোর্ডে যদি পাওয়ার প্লেতে আপনি 45 থেকে 50টি রান না যোগ করতে পারেন, পরবর্তী ব্যাটসম্যানের জন্য খেলাটা আরও কষ্টকর হয়ে যায়, যেটা কিনা বাংলাদেশের হয়েছে। তো সেদিক থেকে টপ অর্ডারদের অবশ্যই একটা ভূমিকা রাখতে হবে, এবং নাম্বার 1, 2, 3 এই তিনজন ব্যাটসম্যানের থেকে একজন ব্যাটসম্যানের সম্পূর্ণ ইনিংসটা যদি ক্যারি করতে পারেন, বড় একটা ইনিংস খেলতে পারেন, আর মিডল অর্ডার থেকে যদি একজন অথবা দুজন যদি ক্লিক করতে পারেন, তাহলে হয়তো স্কোরটা 170 প্লাস গিয়ে দাঁড়াতে পারে, কিন্তু বাংলাদেশের যেটা হচ্ছে না। তো এই ধরনের উইকেটের সারফেসে আমার কাছে মনে হয় যে ব্যাট করাটা অনেকটাই ইজি আমি বলবো এই কারণে, কারণ পেস বলাররা কিন্তু তাদের সর্বোচ্চ গতি দিয়ে বলিংও করছে না, তারা অনেক ভেরিয়েশন ট্রাই করছেন, আমরা কিন্তু ম্যাচগুলোতে দেখতে পেয়েছি। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে আরেকটু অ্যাটাকিং মোডে নিয়ে যদি আমাদের ব্যাটসম্যানরা যদি খেলতে পারে, যদি টপ অর্ডার থেকে, তাহলে হয়তো আমরা ভালো কিছু করতে পারবো। আর প্রথমেই বলেছিলাম যে অস্ট্রেলিয়ার মতো দলের সাথে বিপক্ষে যদি আপনার জয়লাভ করতে হয়, শুধু ব্যাটিংয়ে 170 প্লাস করলেই হবে না, পাশাপাশি বোলিংটাও আমার কাছে মনে হয় যে আমরা ইউএসএতে যখন আমরা ম্যাচগুলো খেলেছিলাম, তখন পেস বোলার আমাদের যেভাবে সহায়তা করেছিলেন, সেই ধরনের সহায়তাগুলো আবার প্রয়োজন এখানে ওয়েস্ট ইন্ডিজের মাঠগুলোতে, যদি আপনি ভালো কিছু করতে চান। ফিল্ডিং, ব্যাটিং, বোলিং তিনটা ডিপার্টমেন্টে যদি আপনি ক্লিক না করতে পারেন, বড় দলের বিপক্ষে জয় করাটা খুব কষ্টকর। ডেফিনেটলি। এবং যদি টসের কথা বলি, সেখানেও কি কিছুটা বাংলাদেশ প্রথমেই পিছিয়ে গেল কিনা? না, উইকেট সারফেস আমার কাছে মনে হয় যে যথেষ্ট ভালো ছিল দু দলের জন্যই, কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা ছিল। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বৃষ্টির কথাটা মাথা রেখে কিন্তু কেউ টস সিদ্ধান্ত নেয় না। তো সেদিক থেকেও আমার কাছে মনে হয় যে বাংলাদেশ পিছিয়ে ছিল সেটা বলবো না, কিন্তু উইকেট যথেষ্ট ভালো ছিল, এবং প্রথমে ব্যাট করে আমার কাছে মনে হয় যে 170 ঊর্ধ্ব রান করা যেত, যদি কিনা আমরা পাওয়ার প্লেটা ভালো মতন যদি ইউটিলাইজ করতে পারতাম। লিটন দাসকে অনেক স্ট্রাগল করতে আমরা দেখেছি। কেন আসলে লিটন দাস? কারণ বলগুলো তো খুব একটা ডিফিকাল্ট ছিল না, সাধারণ যারা আমরা ক্রিকেট বা যারা দর্শক তারা যতটুকু দেখেছি। লিটন দাস হয়তো তার সর্বোচ্চ সেরা ফর্মে তিনি হয়তো নেই, কিন্তু তারপরেও তিনি ক্রমান্বয়ে কিন্তু চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু বাট এক্সিকিউশনটা প্রপারলি হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ইম্প্রোভাইজিং শটটা যদি তিনি না খেলে, যদি তার স্ট্রেংথ যে শটগুলোতে আছে সেই শটগুলোতে যদি মনোনিবেশটা বেশি করেন, আমার কাছে মনে হয় যে তার সাকসেসফুল হওয়ার রেটটা অনেক বেশি থাকবে, রাদার দেন আপনার ইম্প্রোভাইজ শটটা বাদ দিলে। তো সেদিক থেকে টিম ম্যানেজমেন্ট আছেন, তাকে নিয়ে অবশ্যই কাজ করছেন, কিন্তু এখন দেখার বিষয় যে তিনি এক্সিকিউশনটা তিনি এই ম্যাচে ভারতের বিপক্ষে করতে পারেন কিনা, সেটাই দেখার বিষয়। কি মনে হয় ভারতের বিপক্ষে তাহলে কোনো চেঞ্জেস থাকছে না টিমে? এই মুহূর্তে আমার কাছে মনে হয় না কোনো চেঞ্জের প্রয়োজন আছে, কারণ আমরা লাস্ট ম্যাচ যেটা খেলেছি একটি জায়গায় চেঞ্জ আনা যেতে পারে, যেহেতু শেখ মাহাদি লাস্ট ম্যাচটি খেলেছেন জাকের আলী অনেকের জায়গায়। তো সেদিক থেকে আপনার ইন্ডিয়ার কিন্তু আপনার রাইট হ্যান্ড ব্যাটসম্যানের সংখ্যা বেশি, যদিও আপনার নাম্বার 3-তে ঋষভ পান্ট ব্যাট করছেন। তো কম্বিনেশন লাস্ট ম্যাচ যেটা খেলেছে সেটাও রাখা যেতে পারে। আবার যদি এখান থেকে কাউকে বাদ দিতে হয়, একটি মাত্র প্লেয়ার আছে যাকে কিনা আপনার রিপ্লেস করা যায় শেখ মাহাদির জায়গায়, আবার জাকের আলী অনেক আসতে পারে। এছাড়া আমার কাছে মনে হয় না কোনো চেঞ্জের প্রয়োজন আছে। আচ্ছা, এবং আবারও যদি বিগত ম্যাচের দিকে তাকাই, আমরা একটা সময় মনে করছিলাম যে একটা লম্বা স্কোর আমরা হয়তো পাবো, কিন্তু শেষের দিকে এসে আসলে সেই স্কোরটা লম্বা করা সম্ভব হয়নি। কোন জায়গাটা হোঁচট খাচ্ছিল বাংলাদেশ? আমার কাছে মনে হয় যে নাম্বার 5 থেকে নিয়ে নাম্বার 7 পর্যন্ত এই জায়গাটা আমরা স্কোরটা দাঁড় করাতে পারিনি যেভাবে আমরা এক্সপেকটেশন ছিল, কিন্তু এই জায়গাটা লাস্ট 5 ওভারে কিন্তু আমরা খুব বেশি রান তুলতে পেরেছি, তাও কিন্তু না। তো লাস্ট 5 ওভারে কিন্তু প্রথম পাওয়ার প্লের মতোই কিন্তু একটা মানে সিচুয়েশনটা দাঁড়ায়, কিন্তু তারপরে আপনার ফিল্ডার রেস্ট্রিকশন হয়তো প্রথম পাওয়ার প্লেতে দুজন ফিল্ডার বাইরে থাকতে পারেন, কিন্তু পরে লাস্ট 5 ওভার আমার কাছে মনে হয় যে যেহেতু 5টা ফিল্ডার বাইরে থাকে, তো তারপরেও সেই সুযোগগুলো নেওয়া উচিত। যদি আমরা না নিতে পারি সেই জায়গাটাতে কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে পড়ি। আমরা অন্য দলের খেলাগুলো যদি দেখি, লাস্ট 5 ওভারে কিন্তু তারা কিন্তু দলের সর্বোচ্চ ব্যাটিংয়ের শক্তিটাই কিন্তু প্রয়োগ করে থাকেন, কিন্তু যেটা আমরা করতে পারছি না। আমরা যত পর্যন্ত এই শক্তিটা প্রয়োগ না করতে পারবো, আমাদের রান কিন্তু আমরা 170 ঊর্ধ্ব করতে পারবো না। তো সেটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং ব্যাপার, কিন্তু তারপরেও আমাদের লেটার অর্ডার ব্যাটসম্যান যারা আছেন, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, রিশাদ, আমার কাছে মনে হয় তাদের দায়িত্বটা নিতে হবে, এবং তাদের ওই জায়গাটার থেকে তারা যদি বের হয়ে আসতে পারে, অবশ্যই ভালো কিছু করা সম্ভব। ডেফিনেটলি ভাই, এবারে আজকের ম্যাচ নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আমার সঙ্গে ক্রিকেট প্রেমী দর্শক যারা আছেন তাদের কাছে ফিরতে চাই। ভাই শুরুতেই আচ্ছা, আপনার কাছে যেহেতু মাইক্রোফোন আছে নাদিম ভাইয়ের কাছে, আপনার কাছেই জানতে চাই, আপনি তো ফার্স্ট ডিভিশনে খেলেছেন, কি মনে হয় যে আগের ম্যাচটার কথাই যদি বলি, প্যাট কামিন্স হ্যাট্রিক করেছে এবং মাহমুদুল্লাহকে দিয়ে শুরু, এবং এর আগেও তার আসলে হিস্ট্রি যদি বলি, সেক্ষেত্রে মাহমুদুল্লাহর কি দুর্বলতা তিনি অনেক বেশি ভালো বুঝে ফেলেছেন, কি মনে হয়? দেখেন, মাত্র কিন্তু অস্ট্রেলিয়ান প্লেয়ারগুলি আইপিএল থেকে ব্যাক করেছেন আর কি, একদম টি-20 ফরম্যাটের এরা তুঙ্গে ছিলেন
এই যে লাস্ট আইপিএলে যতগুলি প্লেয়ারই আছে, প্লাস হচ্ছে এদের এক্সপিরিয়েন্স, এদের যে ম্যাচের টেম্পারমেন্ট। হ্যাঁ, আমরা অনেক পিছিয়ে আছি অস্ট্রেলিয়া থেকে। তো এই জিনিসগুলিতে আমরা এই যদি ইমপ্রুভ করতে না পারি তাহলে বিগ ম্যাচগুলি জিতা আসলে আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। অবভিয়াসলি রিয়াদ ভাই, সাকিব আমাদের টিমের স্ট্রেংথ, মেইন স্ট্রেংথ। এই সুপার 8-এর ম্যাচগুলিতে আমাদেরকে কিন্তু এই এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনারদেরকে লিড দিতে হবে। তো যেটা হয়েছে যে আসলে অস্ট্রেলিয়ানদের সাথে আমি মনে করি যে টিম হয়তো আরেকটু বেটার করতে পারতো, বাট নট ব্যাড অ্যাট অল। হ্যাঁ, ওয়ার্নার খুব ভালো ব্যাটিং করছে ওই ম্যাচটাতে। আমাদের টপ অর্ডার, যেটা ওপি ভাই বললো, যে টপ অর্ডার যদি আরেকটু ভালো করতো তাহলে কিন্তু আমাদের 160+ স্কোর হয়ে যায় আর কি। তো যাই হোক, এটা এক্সপিরিয়েন্স নিতে হবে। লাস্ট ম্যাচের যে এক্সপিরিয়েন্স, সেটা থেকে আমাদেরকে স্ট্রেংথগুলি নিয়ে, পজিটিভ দিক জিনিস যেগুলি আছে সেগুলি নিয়ে ইন্ডিয়ার সাথে আমাদেরকে খেলতে হলে ডোমিনেন্ট করে খেলতে হবে। হ্যাঁ, কারণ ইন্ডিয়া কিন্তু ওরা মাঠে নামার আগেই ওদের শারীরিক যে একটা অ্যাটাক বলেন বা এদের কিছু অ্যাডভান্টেজ আছে আমরা জানি। হ্যাঁ, সো এই জিনিসগুলির সাথে আমাদেরকে যদি কম্পিট করতে হয়, আমাদেরকে ভালো ক্রিকেট খেলতে হবে, টপ অর্ডারকে রান করতে হবে, এবং এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার যারা তাদেরকে আরেকটু দায়িত্ব নিতে হবে মাঠে, যেটা আসলে শান্তর জন্য প্রেশার হয়ে যাবে যদি সাকিব ভাই, মাহমুদুল্লাহ ভাই ওরা যদি এই একদম। মানে ইতে শেয়ার না করে আর কি। খুব সুন্দর করে বললেন ভাই। এবার আপনার কাছে আসি, কি মনে হয় আসলে আজকে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশকে নিয়ে কতটা আমরা আশা করতে পারি? ধন্যবাদ। আসলে ইন্ডিয়ার কথা যদি বলি, ইন্ডিয়ার এখন থ্রু আউট দ্য টুর্নামেন্ট ওদের পারফরমেন্স যেরকম ছিল এখন পর্যন্ত, ওরা কিন্তু আনবিটেন টিম। এটা ওদের ব্যাটিং বলেন, বোলিং বলেন, যে ডিপার্টমেন্টে বলেন না কেন। এখন বাংলাদেশে যদি জিততে হয়, আমি বলবো না যে বাংলাদেশ জিততে পারবে না বা জেতার কোনো সম্ভাবনা নেই। জিততে হলে প্রতিটা ডিপার্টমেন্টেই, সেটা বোলিং, ব্যাটিং, ফিল্ডিং, তিনও বিভাগেই ভালো করতে হবে। এবং যে জিনিসটা সবচেয়ে বড় কথা, যে অন্যান্য হয়তোবা আমরা যেমন গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের সাথে খেললাম, নেপালের সাথে খেললাম, এখানে যেমন ইন্ডিভিজুয়াল দু একজন প্লেয়ারের পারফরমেন্সে কিন্তু টিম জিতেছে। বাট ইন্ডিয়ার মতো বড় টিমের এগেনস্টে যদি জিততে হয় তাহলে কিন্তু সবারই কন্ট্রিবিউট করতে হবে এখানে। মানে এখানে কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের পারফরমেন্সের উপর আমরা ডিপেন্ড করতে পারবো না। যেমন বোলিং তেমন ব্যাটিং, ফিল্ডারদেরকেও সাপোর্ট দিতে হবে, তিনও বিভাগই ভালো করতে হবে। তো ইনশাল্লাহ, মানে আমি যেটা মনে করি যে আজকে যেহেতু গতকালকে অস্ট্রেলিয়ার সাথে খেলা ছিল আরেকটা বড় টিমের এগেনস্টে, আজকে ইন্ডিয়ার সাথে খেলবে। তো আজকে তো বাংলাদেশ হেরে গেলে মানে বলতে গেলে যে সুপার 8 থেকে বাদ পড়ে যাবে, সেমিফাইনালের সম্ভাবনা তেমন একটা নেই। তো আজকে সবাই, প্রত্যেকটা প্লেয়ারই তাদের 100% এফোর্ট দিয়ে আজকে খেলবে আশাবাদী। যদি পার্সেন্টেজে জিজ্ঞেস করি, কত পার্সেন্ট সম্ভাবনা আছে বাংলাদেশের জয়ের আজকে? 10% হলেও আছে, এটা মানে আমার আচ্ছা। আমার অপিনিয়ন। আপনার এই 10% এই কথাটা নিশ্চয়ই আমাদের দর্শকদের কাছে হতাশ করবে। না, মানে আমি But যেটা বললাম reality যেটা আসলে মেনে নিতে রিয়েলিটি, হবে, হ্যাঁ কিছু করার রিয়েলিটিটা নেই। মেনে। কারণ দেখা গেছে আমরা তো সবাই চাই বাংলাদেশ জিতুক আর কি, কিন্তু আপনি যদি পারফরমেন্সের কথা চিন্তা করেন, মানে যদি আমি রিয়েলিটির কথা বলি ইমোশনালি না চিন্তা করে, তাহলে কিন্তু এখানে মানে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স, তারপরে আপনি যদি ইন্ডিয়ার পারফরমেন্সের সাথে কম্পেয়ার করে দেখেন, এখানে কিন্তু 10 বা 15%-এর বেশি চান্স আমি দেখি না। কিন্তু তারপরে সম্ভব, এনিথিং ক্যান হ্যাপেন। সো ওইটাই বললাম, সবাই যদি তাদের ম্যাক্সিমাম এফোর্টটা দেয়, সবাই তাদের 100% এফোর্টটা দিতে পারলে, তিনোটা ডিপার্টমেন্টেই যদি আজকে ভালো করে, ইনশাল্লাহ আমরা জিতবো। নিশ্চয়ই আশাবাদী আমরা সবাই। এবার আপনাদের জন্য একটি কুইজ রয়েছে, এবার আমরাও একটু খেলি এখানে কুইজ। সেটা তো সঠিক উত্তর যিনি দিতে পারবেন তার জন্য উপহার রয়েছে আমাদের, কিন্তু সবার আগে হাত তুলতে হবে প্রশ্ন শোনার পরে। যিনি হাত তুলবেন তার কাছ থেকে আমি উত্তরটা নেব। ওয়েল, প্রশ্নতে যাচ্ছি। যুক্তরাষ্ট্র বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সর্বোচ্চ রান কে করেন? কে বলতে পারবেন? কেউ না? আচ্ছা, একজন হাত তুলেছেন, আমি একটু মাইক্রোফোনটা পাস করে দিই। যুক্তরাষ্ট্র বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সর্বোচ্চ রান কে করেছেন? সাই হোক। ইয়েস, আপনি সঠিক উত্তর দিয়েছেন। কংগ্রেচুলেশন, আপনি উপহার জিতে নিচ্ছেন। এবং দর্শকদেরকেও বলি, দর্শক সাই হোপ যিনি 82 রান করেছেন। ওয়েল, আপনার জন্য পুরস্কার রয়েছে, আমরা সেটি পরে হ্যান্ড ওভার করছি। তার আগে গোপী ভাই আপনার কাছে ফিরতে চাই। আজকে ইন্ডিয়া বনাম বাংলাদেশ ম্যাচ, এবং ভাইয়া বলছিলেন যে 10% হলেও চান্স আছে। আপনার কাছে কি মনে হয় কতটুকু সুযোগ রয়েছে? অফকোর্স চান্স তো আছেই, কিন্তু আমাদের প্রতিটা ডিপার্টমেন্টে কিন্তু ভালো করতে হবে তার আগে। আর আপনি না, ইন্ডিয়ার সেটা কি 10% নাকি আরো আপনি বেশি বলবেন?
আর যদি আপনি রিয়েলিটি দেখেন, যদি শক্তিমত্তার দিক থেকে দেখেন, নো ডাউট যে বাংলাদেশ থেকে কিন্তু ইন্ডিয়া অনেক এগিয়ে এবং অনেক গুছানো ক্রিকেট খেলে এবং তাদের দলটা অনেক শক্তিশালী। অপরদিকে কিন্তু আবার এই টুর্নামেন্টের শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত তারা অপরাজিত দল, এবং বাংলাদেশ কিন্তু উঠানামার ভিতরে কিন্তু স্টিল এখনও আছে, কিন্তু খুব ভালো আমরা সন্দেহ নেই। কিন্তু এই দলটাকে হারানো সম্ভব যদি কিনা আমরা আমাদের অতীতের যদি কিছু ভালো পারফরমেন্সগুলো, ইন্ডিয়ার বিপক্ষে কিন্তু আমাদের ভালো কিছু পারফরমেন্সও আছে, যেটা কিনা আমাদের হয়তো প্লেয়ারদের একটু হলে একটু বাড়তি অনুপ্রেরণা যোগাবে। এবং হোম সিরিজে কিন্তু আমরা ইন্ডিয়াকে কিন্তু আমাদের বাংলাদেশের মাটিতে কিন্তু হারিয়েছি। তো সেদিক থেকে হয়তো সেই আত্মবিশ্বাসটা আমাদের আছে যে না, আমরা ইন্ডিয়ার মতো শক্তিশালী দলকে আমরা হারাতে পারি, সেই বিশ্বাসটাও রাখতে হবে। আর মূলত আপনার ভারতকে হারাতে হলে আপনার কিন্তু প্রতিটা ডিপার্টমেন্টে আপনার ডোমিনেট করতে হবে ভারতকে, তাহলে আপনি জিততে পারবেন। আপনি যদি ভারতের সাথে যদি সার্ভাইভ করার চিন্তা করেন, তাহলে ইউ উইল বি নোওয়্যার ইন দ্য ম্যাচ। তো সেদিক থেকে তাদের বড় বড় নামি দামি প্লেয়ার আছে আমরা জানি, কিন্তু তাদেরকে আটকানোর জন্য নিশ্চয়ই কলা কৌশল ইতিমধ্যেই টিম ম্যানেজমেন্ট একটা গুছিয়েছেন, এবং সেটার প্রয়োগ যদি আমরা সঠিকভাবে মাঠে সেটা অ্যাপ্লিকেশনটা করতে পারি, আমার কাছে মনে হয় যে অবশ্যই এই ভারতীয় দলের পক্ষে জয় করা সম্ভব। এবং বাংলাদেশ দল ভারতীয় দলের জন্য কিন্তু বিরাট বড় প্রেশার এই ধরনের বড় একটা ইভেন্টে, এবং অবশ্যই বাংলাদেশকে তারা সমীহ করেই খেলবে, কারণ তারা জানে যে বাংলাদেশ যে কোনো মুহূর্তে আপসেট ঘটাতেও পারে এরকম একটা দল। তো সেদিক থেকে বরঞ্চ প্রেশার ইন্ডিয়ার উপরে বেশি বাংলাদেশের থেকে। তো বাংলাদেশ যদি আমরা স্বাভাবিক খেলাটা খেলতে পারি, অবশ্যই আমাদের ভালো কিছু করা সম্ভব, ইন্ডিয়াকে হারানো সম্ভব নিশ্চয়ই। এবং আবারও যদি অস্ট্রেলিয়া ম্যাচের দিকে তাকাই, সেখানে একটা ব্যাপার আমরা দেখেছি যে রিশাদকে কিছুটা আগে নামানো হয়েছে, যেই পজিশনে তাকে আমরা সবসময় খেলতে দেখি, এবং সেটা আসলে খুব একটা কাজ করেনি। আপনি কি বলবেন? এটা একটা গেম প্ল্যানের অংশ ছিল যে তখন আমাদের কিছু দ্রুত গতিতে রান তোলার জায়গাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এই কারণেই রিশাদকে দিয়ে একটা চান্স নেওয়া হয়েছে যে রিশাদ যদি ব্যাটিংয়ে গিয়ে কিছুটা রানটা দ্রুত এনে দিতে পারেন। যদিও সেটা আপনার প্ল্যান মোতাবেক হয়নি, কিন্তু তারপরে আমার কাছে মনে হয় যে এই ধরনের কিছু গেম প্ল্যান কিন্তু প্রতিটা দলেরই থাকে। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে আজকের ম্যাচেও যদি এরকম কোনো প্ল্যান আসে, আমরা অবাক কিছু হব না। কারণ এই শর্টার ফরম্যাটে আপনার কিন্তু মোমেন্টাম ধরে রাখাটা কিন্তু খুব জরুরি। যদি মোমেন্টাম ধরে না রাখতে পারেন, আপনি কিন্তু ম্যাচ থেকে ছিটকে পড়বেন। তো এই ধরনের মোমেন্টাম দুঃসাহসিকতা দেখাটানো খুব জরুরি, এবং যেটা কিনা লাস্ট ম্যাচে আমাদের হয়নি। কিন্তু তারপর আমি চাইবো যে এই ধরনের সাহসিকতা কিন্তু অবশ্যই দেখানো প্রয়োজন, এবং যদি তারা যদি দ্রুতগতিতে রান তুলে নিয়ে আসতে পারে, আমার কাছে মনে হয় যে এটা প্রতিপক্ষ দলের জন্য কিন্তু বিরাট বড় একটা ধাক্কা স্বরূপ কিন্তু দেখা দেয় নিঃসন্দেহে। কিন্তু ব্যাটিং লাইন আপটাকে নিয়ে আসলে কোনোভাবেই কেন বাংলাদেশ স্টেবল হতে পারছে না? দেখুন, বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা কিন্তু খুব বেশি, আমরা যে লম্বা আমি সেটাও বলবো না, কিন্তু লম্বা হলেও নাম্বার 7 পর্যন্ত আমাদের কিন্তু রিশাদ পর্যন্ত কিন্তু আমরা ব্যাট করতে পারি। কিন্তু আমাদের ব্যাটসম্যানরা কিন্তু তাদের সেরা ফর্মে নেই, এই কথাটা মানতেই হবে। এবং এই ধরনের দলে হয় কি যে কন্ট্রিবিউশন দুটো প্লেয়ার থেকেও যদি আসে, রানটা গিয়ে কিন্তু আপনার 140-এ গিয়ে কিন্তু থেমে যাবে। রাদার দেন আমরা যদি আমাদের যা স্ট্রেংথ আছে টপ অর্ডার থেকে নিয়ে যদি আমরা লোয়ার অর্ডার পর্যন্ত যদি আমরা কন্ট্রিবিউশন করি, অ্যাটলিস্ট 20 to 25 রান ইচ প্লেয়ার যদি কন্ট্রিবিউশন করতে পারি, খুব কম বল খেলে এবং স্ট্রাইক রেটটা হাই রেখে, তো সেদিক থেকে আমার কাছে মনে হয় সেটা বরঞ্চ গুরুত্বপূর্ণ হবে বাংলাদেশ দলের জন্য। এবং বাংলাদেশ দলের জন্য এখন সেটাই কিন্তু দরকার। আমাদের কিন্তু অন্যান্য দলের মতো কিন্তু বিগ হিটার কিন্তু নাই, কিন্তু আমাদের কন্ট্রিবিউশন করার মতো প্লেয়ার আছে। তো সবার ব্যাটসম্যানদের কন্ট্রিবিউশনটা খুব গুরুত্বপূর্ণ, এবং খুব মানে দ্রুত গতিতে রান তোলাটাও কিন্তু খুব জরুরি এই বড় দলের বিপক্ষে। তো আমরা যদি স্ট্রাইক রেটটা হাই রেখে যদি অ্যাটলিস্ট 20 to 25 রান যদি ইচ প্লেয়ার যদি 1 নম্বর থেকে নিয়ে যদি 7 নম্বর পর্যন্ত কন্ট্রিবিউট করতে পারি, অফকোর্স এটা পসিবল যে আমরা যদি 170 প্লাস করি, ইন্ডিয়ার জন্য আমরা ভীতিস্বরূপ। কিন্তু অপি ভাই, আপনি তো কাছ থেকে দেখেন এবং আপনি খেলেছেন ন্যাশনাল ক্রিকেট টিমে। আপনার কাছে যদি জানতে চাই যে এই যে কন্ট্রিবিউশনের কথা বলছিলেন, এটা তো প্লেয়াররাও নিশ্চয়ই জানে বা এটা সবসময় আসলে বলা হয়, কিন্তু কেন সেই কন্ট্রিবিউশনটা এবং এই যে টেম্পার হারিয়ে ফেলা, আমরা দেখি যে খুব দ্রুত কিছু করতে গিয়ে আউট হয়ে যাওয়া, সেটা তো নিশ্চয়ই যারা ক্রিকেট প্রেমী আছেন তাদেরকে ভীষণ দুঃখ দেয়। কেন আসলে এই জায়গাটা থেকে বের হতে পারছে না বাংলাদেশ? দেখুন, প্রতিটা দলের বিপক্ষেই যখন আমরা বাংলাদেশ নামে, একটা গেম প্ল্যান কিন্তু নিয়েই কিন্তু নামে। কাকে কোথায় বল করতে হবে, কাকে কী ধরনের শট খেলা উচিত, এই ধরনের সমস্ত গেম প্ল্যান নিয়েই কিন্তু তারা মাঠে নামে। কিন্তু এক্সিকিউশন করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে কোনো একটা ব্যাটসম্যানকে ফ্রিডম দেওয়া হয়, যে সেটা টপ অর্ডার থেকেই হয়, যে না তুমি তোমার মতো করে খেলো, তোমার উইকেটটা যদি আমাদের চলেও যায় আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু বাট দ্রুত গতিতে রান তুলে আনতে হবে। এই ধরনের কিন্তু পরিকল্পনাও কিন্তু মাঠে নামে কিন্তু প্রতিটা দলই। তো সেক্ষেত্রে হয়তো আমাদের বাংলাদেশ দলে যাদেরকে এই পরিকল্পনাটা, যাদের উপর দায়িত্বটা দেওয়া হচ্ছে, হয়তো তারা চেষ্টা করছেন,
কিন্তু পারফরমেন্সটা হচ্ছে না। আমাদের জায়গাটা কিন্তু আমরা কিন্তু খুব পিছিয়ে নিই। আমরা কিন্তু এমন না যে আমরা আমাদের প্ল্যানগুলো দেওয়া হচ্ছে আমরা এক্সিকিউট একেবারেই করতে পারছি না, তাও কিন্তু নয়, কিন্তু আমরা অন অ্যান্ড অফ সেটা করতে পারছি। কিন্তু তারপরেও এক্সিকিউশনটা যদি আরেকটু ভালো করতে পারি, আমার কাছে মনে হয় যে এই দলের থেকে আমরা অনেক ভালো কিছু আশা করা সম্ভব। এবং আমি বিশ্বাস করি যে ভারতের সাথে আমাদের যতগুলো ম্যাচ এই যাবৎ পর্যন্ত হয়েছে, আমরা কিন্তু প্রতিটা ম্যাচে কিন্তু হয়তো আমাদের জয় সংখ্যাটা কম, কিন্তু আমরা কিন্তু তাদের ভালো ক্রিকেট খেলেছি। তো আজকের ম্যাচেও যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি ইন্ডিয়ার বিপক্ষে, জয়টাও তুলে আনা সম্ভব যদি কিনা আমরা ভালো কিছু করতে চাই। নিশ্চয়ই। এবং আজকে বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচ, আমি জানি না আসলে ফলাফল কার পক্ষে যাবে, কিন্তু এই ম্যাচটা ক্রিকেট বিশ্ব এনজয় করবে সেটা আসলে নিঃসন্দেহে বলতে পারি, কারণ আগের ম্যাচগুলোতে আমরা যেরকমটা দেখেছি। অপি ভাই, আপনার কাছে ফিরবো এবং আপনারা যারা আছেন আপনার সঙ্গে আরও কথা হবে একটা ছোট্ট বিরতির পরে। দর্শক দেখছেন গ্রাম বাংলা টিপস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, কো স্পন্সর জেডএসআরএম, আভিভা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার, আরআইএল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেলের সৌজন্যে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। দর্শক আরও একবার স্বাগত। দেখছেন গ্রাম বাংলা টিপস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, কো স্পন্সর জেডএসআরএম, আভিভা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার, আরআইএল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেলের সৌজন্যে। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে আছেন ন্যাশনাল ক্রিকেট টিমের ফর্মার ক্রিকেটার মেহরাব হোসেন অপি। অপি ভাই, আরও একবার স্বাগত। ধন্যবাদ আপনাকে। এবং আমার সঙ্গে ক্রিকেট প্রেমী দর্শকরাও আছেন, আপনাদেরকে আরও একবার স্বাগত। আপনাদের কাছে ফিরবো, তার আগে অপি ভাই আপনার কাছে আসি। যখন বাংলাদেশ টিমটা এই ওয়ার্ল্ড কাপ খেলাটা শুরু করে, তার আগে কিছু ম্যাচের দিকে যদি তাকাই, বাংলাদেশের ক্রিকেট প্রেমী যারা খুব একটা প্রত্যাশা নিয়ে কিন্তু খেলা দেখা শুরু করেনি, এবং বাংলাদেশ যে সুপার এইটে আসবে সেই প্রত্যাশাটাও তো বোধহয় শুরুর দিকে ছিল না। দেখুন, আমার কাছে মনে হয় যে বিশ্বকাপে যাবার আগেই যারা ক্রিকেটকে ভালোবাসে বাংলাদেশে, সকলেই কিন্তু একটি উদ্দেশ্যই ছিল যে আমরা যাতে সুপার এইটে উপনীত হতে পারি, এটা কিন্তু মূল উদ্দেশ্য ছিল। এবং যাবার পরে প্রত্যাশা এই পর্যন্তই ছিল, প্রত্যাশা এই পর্যন্ত কিন্তু সবার ছিল, কিন্তু অনেকের বাড়তি প্রত্যাশা ছিল যে আমরা সেমিফাইনালে যেতে পারি। কিন্তু সেমিফাইনালে যাওয়ার জন্য আপনার যেসব শক্তিশালী প্রতিপক্ষ আছে, এদেরকে হারানোর পর কিন্তু আমরা যেতে পারবো, এছাড়া কিন্তু আমরা যেতে পারবো না। আমাদের কোনো শর্টকাট কোনো রাস্তা নেই। তো ওয়ার্ল্ড কাপের শুরুর আগে আমরা যখন ইউএসের সাথে যখন এই 3টা ওয়ানডে খেললাম, সেখানে 2টাতে কিন্তু আমরা আপনার পরাজয় বরণ করলাম। তো সেখানে আমার কাছে মনে হয় যে আমরা বাংলাদেশের ক্রিকেটকে যারা ভালোবাসে তারা বিরাট বড় একটা ধাক্কা খেয়েছে, বিকজ অফ ইউএসের মতো দলের সাথে আমরা হেরে যাচ্ছি, আমরা ওয়ার্ল্ড কাপে গিয়ে তাহলে কী করবো, এই ধরনের একটা কিন্তু সবার ভিতরে কিন্তু কল্পনা চলছিল। কিন্তু তারপর আমার কাছে মনে হয় বাংলাদেশ দল শক্তিশালী অবশ্যই একটা দল, এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশের সাফল্য অনেক আছে। এবং টুর্নামেন্টের শুরুর দিক থেকেই আমার কাছে মনে হচ্ছিল যে বাংলাদেশ দল ঘুরে অবশ্যই দাঁড়াবে, এবং ঘুরে কিন্তু দাঁড়িয়েছেও। কিন্তু ব্যাটসম্যানরা যে আপনার স্বাভাবিক সুলভ ব্যাটিংটা করতে পারেনি, বিকজ অফ, আমি ব্যাটসম্যানদের দোষটা পরে আনছি, কিন্তু আগে ড্রপ ইন পিচের কথা বলতেই হয়, কারণ ইউএসএতে যে ড্রপ ইন পিচটা ছিল সেটা কোনো দলের জন্যই ভালো ছিল না, এবং প্রতিটা ম্যাচে কিন্তু লো স্কোরিং ম্যাচ হয়েছে, এবং প্রতিটা বড় দল যারা ওখানে খেলেছে প্রতিটা দলের টপ অর্ডাররা কেউ কিন্তু ভালো রান করতে পারেনি, ক্লিক করতে পারেনি, বিকজ অফ ড্রপ ইন পিচের কারণে। কিছু বল কিন্তু টেনিস বলের মতো বাউন্স হচ্ছিল, যেটা কিনা ব্যাটসম্যানরা স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না। ওয়ারেজ আইসিসির এই বড় ইভেন্টগুলোতে কিন্তু আমরা প্রতিটা ইভেন্টেই দেখেছি, আইসিসির বড় ইভেন্টগুলোতে আপনার উইকেট কিন্তু আপনার ব্যাটিং সহায়ক হয়। এইবারই প্রথম দেখলাম যে না, উইকেটটা ব্যাটিং সহায়ক নয়, বরঞ্চ প্রতিটা দলের বলারই কিন্তু ম্যাচ জিতিয়েছেন। বাংলাদেশের ম্যাচগুলোই যদি বলি, প্রথম 2টা ম্যাচ কিন্তু বাংলাদেশের বলারই কিন্তু সেখানে কিন্তু ম্যাচে ফিরে নিয়ে আসছেন। তো সেদিক থেকে ব্যাটসম্যানদের এই হতাশ হওয়ার কারণটাও ছিল উইকেটের কারণে। যখন ওয়েস্ট ইন্ডিজে চলে আসলো, ব্যাটসম্যানরা কিন্তু ইঙ্গিত দিচ্ছিলেন। যদি আমি শান্তর কথাই বলি, শান্ত লাস্ট ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে শক্তিশালী বোলিং অ্যাটাক, কিন্তু তারপরেও 40টি ঊর্ধ্ব রান তিনি করতে সক্ষম হয়েছেন, বিকজ অফ উইকেট ব্যাটসম্যান সহায়ক, এবং ব্যাটসম্যানদের একটু হলেও কিন্তু ব্যাটসম্যানদের ফেভার করছে। তো সেদিক থেকে একটা আত্মবিশ্বাস ব্যাটসম্যানদের অবশ্যই ফিরে এসেছে যে না, ভালো কিছু করতে পারবো। আমাদের যারা রান পাচ্ছিলেন না, হয়তো লিটন দাস তিনি অন অ্যান্ড অফ আছেন, কিন্তু তারপরেও এই ম্যাচে কিন্তু রান করা সম্ভব, বিকজ ইন্ডিয়ার বোলিং আমরা জানি যে তাদের বোলিং অ্যাটাক কিন্তু বুমরা কেন্দ্রিক, এবং স্পিনার যারা আছেন তারা কিন্তু অ্যাভারেজটা ভালো, কিন্তু খুব উইকেট টেকিং বল করেন বেশি, সেটা কিন্তু না। সেদিক থেকে আমার কাছে মনে হয় যে বুমরাকে যদি আমরা একটু
একটু ডিফেন্সিভ মোড ঠিক না, মানে অ্যাভারেজ মোডে খেলতে পারি এবং অন্যান্য বোলারদের যদি আমরা অ্যাটাক মোডে খেলতে পারি, আমার কাছে মনে হয় যে ভালো কিছু করা এই ম্যাচে সম্ভব। ডেফিনেটলি। এবং অপি ভাই শান্তর কথা যেহেতু বলছিলেন, একটু জানতে চাই যে শান্তর পারফরমেন্স আগে আসলে খুব, মানে আগের ম্যাচগুলোর কথা যদি বলি, খুব একটা সন্তোষজনক ছিল না, কিন্তু লাস্ট ম্যাচে তিনি কিছু রান পেয়েছেন। কিন্তু তার ক্যাপ্টেন্সির কথা যদি বলি, কি মনে হয় আসলে যে বোলারদেরকে সাফল করা বা যখন ফিল্ডিংটা হয় আসলে সব কিছু মিলিয়ে কতটা স্ট্রেংথ দেখতে পাচ্ছেন? ক্যাপ্টেন্সি তখনই কিন্তু সহজ হয়ে যায় যখন আপনার দলের প্রয়োজনীয় বলারগুলো আপনাকে ভালো পারফরমেন্স এনে দিবেন। ঠিক শান্তর ক্ষেত্রেও কিন্তু তাই হচ্ছে। তিনি যখনই যে বলারকে আনছেন সে বলার কিন্তু ক্লিক করছে এবং ভালো বল করে দিচ্ছেন, উইকেট তুলে নিচ্ছেন এবং কম রান দিচ্ছেন। তো এই ধরনের মানে মিশ্রণগুলো যখন হবে তখন কিন্তু ক্যাপ্টেন্সি ভাবা পেতেই পারেন। এবং শান্তও কিন্তু আমার কাছে মনে হয় যে যখন যাকে ইউজ করাচ্ছেন সেই কিন্তু ক্লিক করে দিচ্ছেন। তানজিম সাকিব অসাধারণ বোলিং করে যাচ্ছেন, মুস্তাফিজ অসাধারণ বোলিং করে যাচ্ছেন, পাশাপাশি রিশাদকে কিন্তু আমরা কিন্তু কখনোই কিন্তু এভাবে জ্বলে উঠবে কিন্তু কি এক্সপেকটেশনের বাইরে ছিল, কিন্তু তারপরে তিনি ভালো বোলিং করে যাচ্ছেন। তো এই তিনজন বোলারের পাশাপাশি তাসকিন আহমেদ, হ্যাঁ তিনিও দ্রুতগতি সম্পন্ন বোলার, কিন্তু তাসকিন আহমেদকে আমরা আরেকটু ভালো পর্যায়ে দেখতে পেতাম হয়তো যদি তিনি লাইন অ্যান্ড লেন্থে আরেকটু মনোনিবেশ করতেন। তো ক্যাপ্টেন্সি অবশ্যই ভালো করছেন বিকজ অফ বোলার্স, এটা বলতেই হয়, বোলাররা তাকে ভালো বোলিং করাচ্ছেন এবং এই কারণেই কিন্তু আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেন্সিটা ভালো হচ্ছে। ডেফিনেটলি। এবারে আমার সঙ্গে ক্রিকেট প্রেমী দর্শক যারা আছেন আপনাদের কাছে ফিরতে চাই। আজকের ম্যাচ নিয়ে আসলে অপি ভাই বলছিলেন যে সম্ভব, অনেক কিছু করাই পসিবল এবং আমরা আগেও দেখেছি ইন্ডিয়ার সঙ্গে আমরা জয়ও পেয়েছি অনেকবার। এই যে চেনা দল, বাংলাদেশ কি চাপটা একটু কম ফিল করবে কিনা, কি মনে হয়? আপনাকে দিয়ে শুরু করি। আসলে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের হারানোর তো কিছু নাই। আমরা যদি টোটাল ক্রিকেটটা খেলতে পারি, আমরা যদি দেখি এই পর্যন্ত 5টা করে ম্যাচ খেলেছে প্রত্যেকটা দল, এবং আমরা যদি টপ 10 ব্যাটসম্যান বা টপ 10 বলার দেখি, ইন্ডিয়া থেকেও কিন্তু এই পর্যন্ত টপ 10-এর মধ্যে ব্যাটসম্যান বা বলার কেউ আসতে পারেনি। আর বাংলাদেশের থেকে আমাদের একজন বলার তানজিম, ও কিন্তু 9টা উইকেট পেয়েছে। তো আমাদের যেটা করতে হবে যে আমাদের টোটাল খেলাটাই বাংলাদেশে হচ্ছে এখন বলার কেন্দ্রিক হয়ে গেছে। কিন্তু আমরা কি করতে পারি? আমাদেরকে অবশ্যই ব্যাটসম্যানদেরকে যদি আমরা আগে ব্যাটিং করি তাহলে 160+ রান করতে হবে যেন আমাদের বলাররা ফাইট দিতে পারে। আর যদি বলাররা যদি আমাদের 160-র মধ্যে আটকে ফেলে ইন্ডিয়াকে, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ব্যাটসম্যানদেরকে দায়িত্ব নিতে হবে এবং আমরা যে ক্যাচগুলি পাবো অবশ্যই ক্যাচগুলি আমাদের গ্রিপ করতে হবে এবং হাফ চান্সগুলি খুব কাজে লাগাতে হবে। ফিল্ডিংটা খুব সুপারলি আমাদের করতে হবে। তাহলে আমাদের মনে হয় আমরা একটা সাইকোলজিক্যালি ওদেরকে একটা মানে প্রেসারে ফেলতে পারবো, যেটা ইন্ডিয়ার জন্য খুবই জরুরি। এবং ইন্ডিয়ান দর্শক যদি একটা সাইকোলজিক্যাল প্রেসারে পড়ে যায় টোটাল স্টেডিয়ামে, আমরা যতবার দেখছি যে ইন্ডিয়া যতবার হেরেছে, দর্শকদের একটা মানে স্টপ মুডে যখন চলে যায়, দর্শক যখন চিয়ার আপ না হয় মানসিকভাবে হেরে যায়। অনেক ধন্যবাদ ভাই। এবার একটু আপনার কাছে আসি। আপনি তো 3rd ডিভিশনে খেলেছেন, খেলার অনেক মজার অভিজ্ঞতা আছে। আমরা আসলে ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ নিয়ে কথা বলছিলাম, কিন্তু তার মাঝে একটু জানতে চাই যে যখন খেলতেন আপনি নিশ্চয়ই অনেক ছোট ছোট মজার ঘটনা আছে। পরিবারের কোনো প্রেশার ছিল যে খেলতে পারবে না বা এখনই খেলাটা স্টপ করে দাও? না, পরিবার থেকে আসলে ওইরকম কোনো প্রেশার ছিল না। আমার পরিবার সব সময় আমাকে দেখা গেছে যে অন্তত খেলাধুলার ব্যাপারে কখনো ফ্যামিলি থেকে কোনো চাপ দিত না আর কি। তো দেখা গেছে যে আমি যে খেলাটা ছেড়ে দিই আসলে কর্মব্যস্ততার চাপের কারণেই। এই 2007-এর পর থেকে খেলাধুলাটা করতাম, বাট মানে ওইভাবে না। তো মানে পরিবার থেকে ওইরকম কোনো প্রেশার ছিল না বলতে গেলে। ওকে, ওয়েল ভাই আপনার কাছে আবার একটু আসি। আপনি তো একদম 1st ডিভিশনে খেলেছেন, খেলাটা কাছ থেকে দেখেছেন। এই যে বাংলাদেশ টিম নিয়ে যদি আপনি বলেন যে ব্যাটিং লাইন আপ নিয়ে আমরা কেন এত দুর্বল, কোন জায়গাটা আপনার কাছে মনে হয় যে আমরা একদম শুরু থেকে কাজ করলে আসলে এই জায়গাটা সম্ভব সমাধান করা? আসলে আমাদের যে টিমটা গেছে এটা তো টপ সেরা ব্যাটসম্যান দেখেই কিন্তু আমাদের সিলেক্টর ওনাদেরকে পিক করেছেন। আমাদের সম্ভাব্য সেরা টিমটাই কিন্তু এখন ওয়ার্ল্ড কাপে আছে। তো যেটা হচ্ছে অপি ভাই যেটা বলতেছিলেন যে টপ অর্ডারের রানটা আসলে ওই সবাই তো ফর্মে থাকলে ক্রিকেটটা ইজি হয়ে যায়। আমাদের ক্রিকেটাররা কিন্তু লাস্ট কিছু ম্যাচে ওয়ার্ল্ড কাপের আগে পারফর্ম করতে পারতেছিল না, রান করতে পারতেছিল না, বড় যেটা লিটনের জন্য প্রেশার হয়ে গেছে। হ্যাঁ, শান্ত কিন্তু শ্রীলঙ্কার সাথে রান করলো, কিন্তু শান্তরও ফর্মটা খারাপ হয়ে গেল। তো দেখা যাচ্ছে যে আরেকজন ওপেনার যে আছে সেও রান করতে পারতেছে না। সো টপ 3 আসলে রান না করলে পরবর্তী ব্যাটসম্যানদের জন্য এটা খুব প্রেশার হয়ে যায়, মানসিকভাবে একটা প্রেশার হয়ে যায়। তো আসলে আমি মনে করি এখন
যেহেতু ওনারা টপ ফর্মে নেই, হ্যাঁ, আর উইকেটগুলিও কিন্তু ওরকম বিগ শট খেলার মতো ওনাদের জন্য সহায়ক না, সেই ক্ষেত্রে আমাদের ডট বলের পরিমাণ কমে আনতে হবে, সিঙ্গেলস ডাবলসটাকে অনেক ইম্পর্টেন্স দিতে হবে এবং একজনকে দায়িত্ব নিতে হবে টপ থ্রির, যে না আমি লাস্ট পর্যন্ত আমি উইকেটে থাকবো। ইন্ডিয়ার বিরাট কোহলি কিন্তু রানে নাই, কিন্তু এটা ওই ইয়াদেব বা টেলর যারা আছে, টেলেন্ডাররা কিন্তু দেখলাম এই ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া রান করতেছে। তো বিরাট কোহলি রান না করার পরেও কিন্তু ইন্ডিয়া কোনো ম্যাচ হারে নাই, কারণ ওদের টপ অর্ডারে দেখা যাচ্ছে রোহিত শর্মা বা মিডল অর্ডারের ব্যাটসম্যান একজন রান করতেছে। তো আমাদের দেখা যাচ্ছে যে তৌহিদ হৃদয় রান করতেছে, কিন্তু দেখা যাচ্ছে যে সেটা সাফিসিয়েন্ট না। আমরা কিন্তু লো স্কোরিং ম্যাচগুলি জিতছি, ওইখানে কিন্তু আমাদের বোলাররা আমাদের ম্যাচগুলি জিতেছে। কিন্তু ইন্ডিয়ার সাথে কিন্তু লেস চান্সেস যে শুধু বোলাররা আমাদেরকে ম্যাচ জিতাবে। সো ইন্ডিয়ার সাথে আমাদেরকে ক্রিকেট খেলতে হইলে 3 বিভাগে ডমিনেট করার মতো ক্রিকেট খেললেই আমরা ওনাদেরকে জিততে বিট পারবো। করা অনেক possible। ধন্যবাদ ভাই। এবার আমরা একটু পেছনের সারিতে চলে যাই। সামনে যারা ছিলেন তারা সবাই বলছিলেন যে 10%-র মতো একটা চান্সেস আছে বাংলাদেশের, আপনার কাছে কি মনে হয়? আমি ধরেন যদি ক্রিকেট বিশেষজ্ঞদের কথা বলি তাহলে ক্যালকুলেশনে বাংলাদেশ অনেক পিছানো, কিন্তু তারপরও বাংলাদেশ ভারতের সাথে ম্যাচে বাংলাদেশ সবসময় টেম্পার একটু হাই থাকে এবং ফলাফল সবসময় ভালো করেছে। এবারও আশা করব বাংলাদেশ। কত পার্সেন্ট দেবেন বাংলাদেশকে? আমি 40-60 40-60। ওকে, আমার পরে যিনি আছেন ভাই আপনার কাছে জানতে চাই আপনি কত পার্সেন্টেজ দিতে চান বাংলাদেশকে আজকে জয়ের জন্য? অবশ্যই বাংলাদেশের জন্য সবসময় আমরা ভালো চাই, ভালো চাবো। আর পার্সেন্টেজের ব্যাপার আসলে অবশ্যই আমি আশাবাদী যে অ্যাটলিস্ট 50-50 আমরা চান্স পাবো। 50-50 এটা আশাবাদী। ওকে, আমরাও আশাবাদী। ওয়েল ভাই আপনার কাছে জানতে চাই আপনি কত পার্সেন্ট দিতে চান? বাংলাদেশ যদি তার 3টা ডিপার্টমেন্টে ভালো করে খেলতে পারে আমি 100-এ 100 আমি আশাবাদী। ভীষণ খুশি হবে আপনার আজকে এই যে 100-এ 100 বলাতে। দর্শক যারা আছেন তারা নিশ্চয়ই খুশি হয়ে যাবে। ওকে, ওয়েল এবার আপনাদের জন্য কুইজ। এই কুইজটির সঠিক উত্তর যিনি পারবেন তাকে সবার আগে হাত তুলতে হবে। হাত যিনি তুলবেন তার কাছ থেকে আমি উত্তরটা নিব। ওকে, সাউথ আফ্রিকা বনাম ইংল্যান্ড ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হন? আচ্ছা ভাই আপনি একটু উত্তরটা। কোয়েন্টন ডিকক। কুইন্টন ডিকক, ওয়েল কংগ্রেচুলেশন, সঠিক উত্তর কুইন্টন ডিকক 65-38 বলে। সো আমি একটু পুরস্কারটাও তাহলে আপনাদের হ্যান্ড ওভার করে দিচ্ছি, আপনারা দুজনেই চলে আসুন, দুজনে যেহেতু জয়ী হয়েছেন। কংগ্রেচুলেশন অ্যাগেইন, থ্যাংক ইউ। এবারে ভাই আপনার জন্য কংগ্রেচুলেশন অ্যাগেইন, থ্যাংক ইউ, প্লিজ। অনেক ধন্যবাদ। এবার অভি ভাই আপনার কাছে আসি, আজকের ম্যাচ নিয়েই কথা বলবো। ইন্ডিয়া নিয়ে আমরা আসলে আশাবাদী তো নিশ্চয়ই, 100% বলি বা 10% বলি, তবু হোঁচট খেলে আসলে কি মনে হয় যে বাংলাদেশ এই জায়গাটাই হোঁচট খেয়ে যাবে? এবং ফিল্ডিংয়ের কথা যদি বলি, ইন্ডিয়ার সঙ্গে যে ম্যাচগুলো বাংলাদেশ হেরেছে, আগের ম্যাচগুলোর দিকে তাকালে আসলে ফিল্ডিংয়ের অনেক ল্যাকিংস আমরা পাবো, ক্যাচ মিস করা বা মাঠেই হারিয়ে যাওয়া, যে আমরা হেরে গেছি এই মানসিকতা থেকে আমরা দেখেছি যে একটু দুর্বল হয়ে যায় বাংলাদেশ। আমার কাছে মনে হয় না, বাংলাদেশের প্রফেশনাল প্লেয়ারের সংখ্যা কিন্তু অনেক বেশি এবং সবাই কিন্তু জেতার জন্যই মাঠে নামে বাংলাদেশের খেলোয়াড়রা। কিন্তু আমার এই ধরনের বড় ম্যাচে, বিগ ম্যাচে আমার বাংলাদেশের অ্যাডভান্টেজগুলো হচ্ছে বাংলাদেশের কিন্তু হারাবার কিছু নেই, বরঞ্চ ইন্ডিয়ার হারানোর অনেক কিছু আছে। বিকজ ইন্ডিয়া কিন্তু এই টুর্নামেন্ট খেলতে এসেছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। ইন্ডিয়া কি চাপে থাকবে তাহলে আজকে? একটু ইন্ডিয়া অফকোর্স চাপে থাকবে, কারণ ওরা কিন্তু এই টুর্নামেন্টে খেলতে এসেছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। কিন্তু ওয়ারেস বাংলাদেশ, আমরা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্য টুর্নামেন্টটা খেলতে আসিনি এখানে, বরঞ্চ আমরা সুপার এইটাই খেলবো এবং ভালো কিছু পারফরমেন্স করব। আমরা সে ধরনের একটা দল, এবং আমাদের দলে কিন্তু সে ধরনের প্লেয়ার আছে যারা কিনা আপনার ভালো বোলিং করছেন, যারা ভালো কন্ট্রিবিউশন করছেন ব্যাটিংয়ে। তো সেদিক থেকে অফকোর্স আমার কাছে মনে হয় যে বোলারদের এক্সট্রা একটা দায়িত্ব থাকবে, কারণ আমরা জানি যে ইন্ডিয়ার দলের ব্যাটিং লাইন আপটা কিন্তু খুব স্ট্রং। এবং সেক্ষেত্রে যদি আমরা ইন্ডিয়া আফগানিস্তানের ম্যাচের কথাটাই যদি বলি, আফগানিস্তান যখন বোলিং করতে নামলো প্রথমে, আফগানিস্তানের বোলাররা কিন্তু পেস ভেরিয়েশন, পেস বোলার কিন্তু অনেক মাত্রায় করেছেন, যেটা কিনা আজকের ম্যাচে বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে। এবং স্বাভাবিক সুলভ যে বোলিংটা আমাদের যে নর্মাল পেসটা, সেই পেসের থেকে আরেকটু পেসটা যদি কমিয়ে আনা যায় এবং স্লোয়ার ডেলিভারি সংখ্যা যদি বেশি করানো যায়, আমার কাছে মনে হয় যে তাহলে ভারতীয় যে শক্তিশালী ব্যাটিং লাইন আপ আছে তাদেরকে বিভ্রান্তিতে ফেলা সম্ভব, যদি কিনা আমরা এই পলিসিটা ইউজ করি। আর ব্যাটিংয়ের ক্ষেত্রে অফকোর্স বাংলাদেশ বড় একটা রান করাটা খুব জরুরি, এবং
আমরা কোন বোলারকে অ্যাটাক করতে পারি সেটাও কিন্তু আমার কাছে মনে হয় যে এটা ব্যাটসম্যানদের চুজ করতে হবে। এবং বুমরাকে এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে নো ডাউট যে বিশ্বের পেস বোলারদের মধ্যে তিনি অন্যতম, এবং তাকে যদি আমরা চার্জ না করে যদি অন্যান্য পেস বোলার যারা আছেন তাদেরকে যদি আমরা চার্জ করি তাহলে আমার কাছে মনে হয় যে সঠিক সিদ্ধান্তটি হবে। এবং টপ অর্ডার যারা আছেন আমরা যদি আমাদের স্ট্রেংথ অনুযায়ী যদি খেলি, আমরা যদি বেশি এক্সপেরিমেন্ট বা ইম্প্রোভাইজ শটগুলো যদি না খেলি, তাহলে আমার কাছে মনে হয় যে সাকসেসফুল হওয়ার রেটটা এখানে অনেক বেশি। আর যেটা ফিল্ডিংয়ের কথা বললে, ফিল্ডিং আমাদের বরাবরই এই টুর্নামেন্টে আমার কাছে মনে হয় যে খুব ভালো হচ্ছে, এবং এই ম্যাচেও ভালো কিছু করা সম্ভব। এবং অফকোর্স আপনার যদি 50% যে চান্সগুলো, হাফ চান্সগুলো যদি আমরা ফুল চান্সে পরিণত করতে পারি, এই শক্তিশালী ভারতীয় আমাদের বিপক্ষে অবশ্যই জয় করা সম্ভব। নিশ্চয়ই। এবং আরেকটু যদি পেছনের দিকে যাই, সাউথ আফ্রিকা ম্যাচ নিয়ে আসলে অনেক কথাই হয়েছে, সেখানে আম্পায়ারিং নিয়েও অনেক কথা হয়েছে, কিন্তু সেই ম্যাচটা যদি আমরা জিততাম তাহলে যেই 3টি দলের সঙ্গে বাংলাদেশে খেলা পড়তো সেটা কি আরেকটু সহজ হতো কিনা বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার জন্য? সহজ ঠিক না, কারণ সুপার 8-এ যারাই উপনীত হয়েছেন প্রত্যেকটি কিন্তু শক্তিশালী দল, এক্সেপ্ট আপনার দেখে মনে হচ্ছে যে ইউএসএ একটু দুর্বল দল, কিন্তু ইউএসএ কিন্তু খারাপ ক্রিকেট খেলে কিন্তু তারা কিন্তু সুপার 8-এ আসেনি। ইংল্যান্ডও খুব ভালো পারফর্ম আসলে, ইংল্যান্ড দল কিন্তু প্রচন্ড শক্তিশালী একটা দল। আমরা যদি এই টুর্নামেন্টের যদি সুপার 8-এ যদি আমরা ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের খেলাটাই যদি কথা বলি, ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে কিন্তু 180 রান ঊর্ধ্ব কিন্তু টার্গেট দিয়েছিল, যেটা কিনা 17 ওভারে কিন্তু ইংল্যান্ড করে ফেলেছিল। দ্যাট মিনস ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ কিন্তু অনেক শক্তিশালী। তো আর ইংল্যান্ড কিন্তু এই টুর্নামেন্টে স্টিল এখনও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তো সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। ইংল্যান্ডও শক্তিশালী, কিন্তু হ্যাঁ, বাংলাদেশ যদি সাউথ আফ্রিকার সাথে সেই ম্যাচটা আমরা জিততে পারতাম, হয়তো আমরা অন্য গ্রুপে গিয়ে খেলতে পারতাম, সেটা হয়তো একটা কাকতালীয় ব্যাপার ছিল। কিন্তু তারপরেও আম্পায়ারিংয়ের যে সিদ্ধান্তগুলো হয়েছে বাংলাদেশ সাউথ আফ্রিকা ম্যাচে, আম্পায়াররা কিন্তু লয়ের বাইরে গিয়ে কিছু করেছেন তেমনটা কিন্তু হয়নি, কিন্তু বাট বাংলাদেশের ফেভারে সেটা আসেনি, কিন্তু তারা কিন্তু আইনের ভিতরে থেকে কিন্তু সিদ্ধান্তগুলো দিয়েছেন। তো সেদিক থেকে বাংলাদেশের একটু দুর্ভাগ্য যে না, আমরা সেই ফেভারগুলো হয়তো পেতে পারতাম যদি আম্পায়ার কলগুলো যদি আমাদের ফেভারে আসতো, হয়তো ম্যাচের সিনারি অন্য হতে পারতো। ডেফিনেটলি। যদি এই 4 দলের কথা বলি, কোন 2 দল আসলে সেমিফাইনাল খেলবে বলে আপনি মনে করছেন? বাংলাদেশ গ্রুপ থেকে আমার কাছে মনে হয় ইতিমধ্যেই অস্ট্রেলিয়া খুব শক্তিশালী দল এবং ইন্ডিয়া, এই দুটো দলেরই সম্ভাবনা খুব বেশি। কিন্তু আফগানিস্তানকেও যদি আমরা সেমিফাইনাল উপনীত হতে দেখি, আমরা কিন্তু খুব অবাক হব না। আফগানিস্তান ইজ আ ভেরি ডেঞ্জারাস টিম ইন T20 ফরম্যাট। এই ফরম্যাটের জন্য তারা খুব শক্তিশালী দল, যদিও তারা ভারতের বিপক্ষে ম্যাচটি হেরেছে, কিন্তু স্টিল এখনও বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার সাথে কিন্তু তাদের দুটি ম্যাচ বাকি আছে, সম্ভাবনা আছে সেখানে। আর অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া যাওয়ার সম্ভাবনাটা বেশি। আর অন্য গ্রুপ থেকে আমার কাছে মনে হয় যে ইংল্যান্ড, যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, ওয়েস্ট ইন্ডিজও আছেন, কিন্তু তারপরে মনে হয় সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ডে যাওয়ার সম্ভাবনাটা বেশি। অপি ভাই অনেক ধন্যবাদ। এবং আজকে যেহেতু বাংলাদেশ ম্যাচ, শুভকামনা থাকবে নিশ্চয়ই বাংলাদেশ দলের জন্য। শুভকামনা বাংলাদেশ দলের জন্য। অনেক ধন্যবাদ এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করছি, আর ডেফিনেটলি বাংলাদেশ দলকে আপনারা শুভকামনা জানাবেন নিশ্চয়ই। অবশ্যই বাংলাদেশ টিমের জন্য শুভকামনা রইল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। দর্শক, আজকে বাংলাদেশ ম্যাচ ইন্ডিয়ার সঙ্গে, শুভকামনা থাকলো বাংলাদেশ টিমের জন্য। আজকের মতো শেষ করছি। আপনারা দেখছিলেন গ্রাম বাংলা টিউবস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপ, পাওয়ার্ড বাই ফাইয়া হাউসিং, কো স্পন্সর JSRM, আভিবা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার, RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেলের সৌজন্যে বিদায় নিচ্ছি আজকের মতো।